নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। স্বাগত আপনাদের দুজনকে সংবাদ সম্প্রসারণে। তিস্তা নিয়ে আলোচনাটা শুরু করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু কথা বলেছেন এবং তিনি সেভাবেই বলেছেন যে চীনের সাথেও আলোচনা হবে, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের সঙ্গে এরই মধ্যে আলোচনা হয়েছে, বেস্ট যেটা সেটাই গ্রহণ করবেন। কিন্তু সমালোচনা তো শুরুই হয়ে গেছে। এরই মধ্যে একটা তথ্য আপনাকে দিয়ে রাখি, কিছুক্ষণ আগে যেটি গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, সেই চিঠির ব্যাপারে কেন্দ্রীয় সরকার বলেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন, তার সঙ্গে আলোচনা হয়েছে, এরকম একটি চিঠিও তারা পাল্টা দিয়েছেন। আপনার বিশ্লেষণ শুনতে চাই। মাসুদ কামালকে দিয়ে শুরু করি। আপনার শব্দ শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করতে হবে। জি ধন্যবাদ। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন এটা খুবই স্পষ্ট। এটা আমি গতকালকেও আনন্দবাজার পত্রিকায় পড়লাম। উনি স্পষ্ট বলেছেন যে ভারতের কোন বাংলাদেশের সঙ্গে কোন ধরনের পানি চুক্তিতে তিনি রাজি নন। অনেক কথার পরে এটা হলো একদম মূল কথা, এবং এটা আমি যেভাবে বললাম কোট আনকোট এভাবে বলেছেন যে বাংলাদেশের সঙ্গে কোন ধরনের পানি চুক্তিতে উনি রাজি নন। এখন কোন ধরনের কি চুক্তি হলো দুটো আপাতত যেটা নিয়ে আলোচনা হচ্ছে, একটা হলো তিস্তা চুক্তি হবে কিনা, আর গঙ্গা চুক্তি 2026 সালে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেলে এটা রিনিউ হবে কিনা অথবা নতুন কোনো চুক্তি হবে কিনা। উনি এটাও বলেছেন যে পানি একটা ওনার ভাষায় আর কি, জল একটা সেন্সিটিভ বিষয়, এই বিষয় নিয়ে কোনো ধরনের আপোষ নয়, কোনো ধরনের সমঝোতাও নয়, সমঝোতা মানে কোনো চুক্তিও নয়। আর ভারতের সংবিধান অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকার কোন রাজ্যকে বাদ দিয়ে, যে রাজ্যের উপর দিয়ে নদীগুলি গিয়েছে সেই রাজ্যের উপর দিয়ে প্রবাহিত নদীর বিষয়ে কোন ধরনের চুক্তি ওই রাজ্যকে উপেক্ষা করে অথবা পাশ কাটিয়ে করতে পারবে না। ভাই এইখানে তারপরে কি হবে না হবে সে আলোচনা করি। এখন পর্যন্ত এটুকু যদি আমরা ধরি তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন কোন ধরনের পানি চুক্তি হচ্ছে না। একমাত্র তখনই সম্ভব হবে যখন পশ্চিমবঙ্গে এবং কেন্দ্রে একই সরকার থাকবে। রাইট। এর আগ পর্যন্ত আপনি নিশ্চিত থাকেন কোন ধরনের চুক্তি হতে যাচ্ছে না। 2011 সালে চুক্তির সমস্ত খসড়া কিন্তু চূড়ান্ত ছিল। এই যে 37.5% পানি পাবে ওরা, বাকিটা পাবো আমরা, একদম এটা চূড়ান্ত শুক্রবার সময় পাবো, একদম চূড়ান্ত ছিল। সেই চুক্তি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এক কথায় বাতিল হয়ে গিয়েছিল, করা যায়নি। 11 পরে এখন পর্যন্ত 13 বছর পার হয়ে গেছে, করা যায়নি। কাজে এটা এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলতেছেন সেই কথাটা কিন্তু আপনি উড়াই দিতে পারবেন না। ওখানে আপনি থাকলে আপনিও কি কথা বলতেন। তিস্তা নিয়ে উনি কি বলতেছেন বুঝান, এই তিস্তা তো পাহাড়ি নদীর ভাই, পাহাড়ি যখন আসছে সিকিমের জলবিদ্যুৎ করতেছে, এর আগে আরো 4 জায়গায় সেটা বাদ দেওয়া হয়েছে, পানি প্রত্যাহার করা হচ্ছে। তো উনারা যে পায় না শুকনা মৌসুমে, তো উনি বলে যে আমার এলাকার লোককে আমি দিব না, আমার এলাকার কৃষককে বঞ্চিত করে আমি বাংলাদেশে পানি দিতে রাজি না, দিব না। উনি যদি বলে ওনাও তো এখানে ভোট পাইতে হয় ভাই, কিভাবে আপনি পাবেন? কাজে এটার সমাধান আমাদের দেশ যেভাবে প্ল্যান করেছিল গত কয়েক বছর ধরে আমরা শুনছি যে আমরা এখানে একটা তিস্তা প্রকল্প করবো, আমরা একটা বিকল্প পদ্ধতি করবো, যেটা নাকি $1 বিলিয়ন একটা চুক্তি চীনের সঙ্গে হওয়ার কথা ছিল এবং চীন প্রস্তাব দিয়ে রাখছে। সেটা যদি একমাত্র হয় কেবলমাত্র তাহলেই সম্ভব। কিন্তু ইন্টারেস্টিং হলো মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি লিখেছেন নরেন্দ্র মোদীকে, সেখানেও কিন্তু এটা উনি লিখেছেন যে বাংলাদেশ চীনের সাহায্য নিয়ে ড্যাম তৈরি করতেছে। মানে কি, তাহলে এদের সঙ্গে আমি চুক্তি করবোই না, মানে চীনের সাহায্য নিয়ে আমরা ড্যাম তৈরি করতেছি নাকি এটা বলে নিয়ে, তার মানে এদের সঙ্গে আর করা যাবে না। তো ওইটাও সম্ভব না, ওইটাও তারা চায় না। তো এখন তাহলে তারা কি চায়? তারা আমাদেরকে পানি দিচ্ছে না অথবা দিতে পারছে না। আমি বলছি না তারা আমাদেরকে পশ্চিমবঙ্গ আমাদের শত্রু, তা বলছি না, কিন্তু পশ্চিমবঙ্গ নিজেরাও পানি পায় না। তো তারা হয় আমাকে পানি দিচ্ছে না অথবা দিতে পারছে না, যেটাই হোক আমি আমার মতো করে একটা ব্যবস্থা করব। তারা বলে ঠিক আছে তোমার এই রিজার্ভারটাও আমি বানাই দিই, আমি ওখানে তোমার ড্রেসিং করে দিই, অমুক করে, যার কারণে আমি পানি থেকে বঞ্চিত হচ্ছি, সে আমাকে এখন এখানে বানাই দিবে পানি সংরক্ষণের ব্যবস্থা। এটা খুবই সন্দেহজনক একটা প্রস্তাব। জি না,
একদম পরিষ্কার। আমি একটু তবে রেজাউল আমি হকের কাছে মনে আপনার করি কাছে শুনতে চাই যে এই যে মানে হ্যাঁ পানি দিব না আমার এখানে সমস্যা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার এখানে পানি নেই, আমি আবার বাংলাদেশকে দেবো কোত্থেকে, সব কিছুর মধ্যে একটা জিনিস তো ঠিক, যৌথ নদী, যৌথ নদীর পানি তো আপনি আটকে রাখতে পারেন না। আমরা যেহেতু সমুদ্র সীমা পেয়েছি আন্তর্জাতিক আদালতে গিয়ে, সেরকম কোথাও যাওয়ার জায়গা আছে কিনা যদি এই আলোচনা ব্যর্থ হয়? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন। তিস্তা এবং পদ্মা বা গঙ্গা যেটাই বলেন, দুটোই কিন্তু আন্তর্জাতিক নদী। এটি একাধিক দেশের মধ্যে দিয়ে যে নদী প্রবাহিত হয় সেটি আন্তর্জাতিক নদী, এবং আন্তর্জাতিক নদী আইনে পরিষ্কারভাবে বলা আছে যারা ভাটি অঞ্চলে থাকেন, লোয়ার রাইপেরিয়ান, আমরা যেমন গঙ্গার ক্ষেত্র এবং তিস্তার ক্ষেত্র দুটোই ইন্ডিয়া হয়ে পানি আমাদের বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে মিশে। সেই হিসাবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই ধরনের আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী আন্তর্জাতিক কোনো নদীতে কেউ কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তো এবং পানির হিস্সা সবাইকে সবাইকে পেতে হবে, এটা হলো আইন। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে পজিশন নিয়েছেন এটি এই আইন বিরোধী। তিনি এই নদীর মালিক নন, ভারত এই নদীর মালিক নয়, সুতরাং তারা এই নদীর উপরে যা খুশি তাই করে সিদ্ধান্ত নিতে পারে। আপনি দেখেন এই যে তথ্য আপনি একটু আগে উল্লেখ করলেন না, যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে বলেছেন যে আপনারা এটা করতে পারবেন না, আমাদের সঙ্গে কথা না বলে কিছু করতে পারবেন না। এবং আপনি একটু আগে বলেছেন যে কেন্দ্রীয় সরকারও চিঠি দিয়ে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ সরকার সবকিছু জানে। আমি আমি মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে পরশুদিন সম্ভবত বলেছেন যে আমাদেরকে কিছুই না জানিয়ে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন করা হয়ে গেছে। এটি একটি খুবই মিথ্যা, একটা ভুল তথ্য। এবং আনন্দবাজার পত্রিকাও এইভাবেই লিখেছে, বাংলা বিক্রি করে দেয়া হয়েছে। আনন্দবাজার পত্রিকার মান কোথায় গিয়ে ঠেকেছে সেটা একটা এক্সাম্পল হলো এইটা। আমি প্রধানমন্ত্রী ভারত সফরের সময় আমি ছিলাম ওইখানে দিল্লিতে, এবং আমি যখন মিটিংটা হয় প্রধানমন্ত্রী, আমি সেখানে উপস্থিত ছিলাম। সেখানে নরেন্দ্র মোদী ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষের দিকে, এটার নবায়নের বিষয়ে আমাদের মধ্যে দুই দেশের মধ্যে কনসালটেশন শুরু হয়েছে। তার মানে এটা মাত্র আলাপ আলোচনার পর্যায়ে আছে, এবং যে 10টি সমঝোতা স্মারক সই হয়েছে সেক্ষেত্রে গঙ্গার পানি বন্টন চুক্তি সংক্রান্ত কোনো শব্দও নাই। আমাদের দেশের একটি প্রধান পত্রিকা আজকে একই ভুল করেছে, তারাও বলেছে এই 10টি সমঝোতার মধ্যে একটি হচ্ছে গঙ্গার পানি বন্টন নবায়ন। 3টি জিনিস নবায়ন হয়েছে, তার মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি নেই। সুতরাং একটা ভুল তথ্য দিয়ে ভুল তথ্যের উপর ভিত্তি করে তিনি বলছেন কথা, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদেরকে কিছু জানানো হয়নি। ভারতের কলকাতা থেকে আমার এক সাংবাদিক বন্ধুর কাছ থেকে প্রাপ্ত তথ্য আমি এই প্রসঙ্গে একটু উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে গত বছরের জুলাই মাসে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে বলেছে যে আমরা এই বিষয় নিয়ে, যে গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে আমরা একটা রিভিউ করতে চাই, ইন্টারনাল রিভিউ, এবং আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের একজন প্রতিনিধির নাম পাঠান। এটা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে বলেছে। আচ্ছা, আর তার পরিবর্তে 24শে জুলাই ছিল এটা, 25শে আগস্টে পশ্চিমবঙ্গ সরকার তাদের চিফ ইঞ্জিনিয়ার ডিজাইন অ্যান্ড রিসার্চ, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডাইরেক্টরেট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাকে এই কমিটির জন্য প্রতিনিধি নিয়োগ মনোনীত করেছে পশ্চিমবঙ্গ সরকার। সুতরাং এবং তারা 5ই এপ্রিল 2024, এই যে গত 5ই এপ্রিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাদের আসলে কত পানির দরকার। মানে তাদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে কিন্তু এই ইস্যুতে কিন্তু টিভি চালাচালি কথাবার্তা হচ্ছিল। সুতরাং এখন যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন যে আমরা কিছুই জানি না, আমাদেরকে না জানিয়ে তোমরা এটা করছো, এটা এই তথ্যটা ভুল। আর নবায়ন তো হয় নাই, নবায়ন নিয়ে মাত্র আলোচনা হচ্ছে। পশ্চিমবঙ্গের কারণে যে আমাদের তিস্তা চুক্তি হচ্ছে না এটা তো কোনো সন্দেহ নাই। 2011 সমস্ত কিছু তৈরি হওয়ার পরে তার বাগড়া যাওয়ার কারণে হয়েছে। আমি মনে করি যে তার পজিশন তিনি দেখছেন, যেমন তার স্বার্থ, যে তার রাজ্যের মানুষদেরকে পানি দিতে হবে, তো সেই একই স্বার্থ তো আমাদেরও আছে। এবং এই পানির এই নদী যেহেতু কোনো দেশের না, এটা একটা ইন্টারন্যাশনাল নদী, ইন্টারন্যাশনাল রিভার, তো সেই এবং আমরা এর একটা কি বলে অংশীদার।
আমাদের উপর দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে, আমাদেরও তো এর মধ্যে একটা হিস্সা আছে, ভাগ আছে। সুতরাং এই ধরনের অবস্থান নেওয়া আমি মনে করি যে আন্তর্জাতিক রীতিনীতি পরিপন্থী। তারপরেও দেখছি আমাদের মানে পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে যতখানি কঠোর, আমরা কিন্তু ততখানি কঠোরতা দেখাই নাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সফটলি বলেছেন যে না, মমতা ব্যানার্জির সঙ্গে তাকে বাদ দিয়ে এটা করা হবে না, আমরা তার সঙ্গে আলাপ আলোচনার চেষ্টা করবো ইত্যাদি। তো তো প্রতিবেশী দেশগুলোর মধ্যে কিন্তু রিলেশনটা এরকম হওয়া উচিত। কিন্তু মমতা ব্যানার্জির ভূমিকাটা আসলে আমাদের পক্ষে, আমাদের জন্য মোটেও সহায়ক না। আমি আশা করি তিনি তার অবস্থান পরিবর্তন করবেন এবং এটা একটা কূটনৈতিকভাবে যোগাযোগ বা আলোচনার মধ্যে দিয়ে এটা করতে হবে। ঝগড়াঝাটি করে আসলে কোনো সমাধান করা যাবে না। আপনি খেয়াল করেছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মানে চমৎকারভাবে বলেছেন যে এটা তাদের ইন্টারনাল বিষয়, এটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। বিষয়টা নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা হয়েছে, তারা বুঝবে এবং তারপরে কি সিদ্ধান্ত হয় সেটা আমরা জানবো। থাকবেন এর মধ্যে আমরা একটু বিরতি নিয়ে ফিরে এসে, আজকে যেহেতু দুই দলই কথা বলেছে এই বিষয়টা নিয়ে এবং দেশকে বিক্রি করে নাকি আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আবার আওয়ামী লীগও প্রায় বলে যে দেশ বিক্রি করে নাই বলে 2001 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই। তো বিষয়টা নিয়ে একটু আপনাদের দুজনের মন্তব্য জানতে চাই। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, নিটল টাটা নির্বাহিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। নিটল টাটা নির্বাহিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজনুল হক রাজা এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। দুজনকে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। মাসুদ কামাল, এই যে দেশ বিক্রি কে করলো না করলো এটা নিয়ে একটু আপনার আলোচনা শুনতে চাই। পাশাপাশি ট্রান্সশিপমেন্ট যদি বাংলাদেশ দিয়েও থাকে, বাংলাদেশে কি আদৌ কোনো ক্ষতি আছে? না, এখন এগুলি হলো কি জানেন, ধরা যাক এটা এই লাভ ক্ষতির হিসাবটা কে করছে তার উপর নির্ভর করে। যদি লাভ ক্ষতির হিসাবটা একজন করে যে নাকি সবসময় একটা জুজুর ভয়ে থাকে, তার জন্য একরকম। আবার যদি কেউ ভাবে যে না আমার কোনো সমস্যা নাই, তার জন্য আরেক রকম হিসাব। এটা হিসাবটা যে করছে তার উপর নির্ভর করে। একটা জিনিস হলো কি, সারা দুনিয়াতে এখন কিন্তু আপনি বিচ্ছিন্ন হয়ে থাকতে পারবেন না। সবার সঙ্গে একটা যোগাযোগ, যে অবাধ যোগাযোগের যে ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু খুব জরুরি। আপনি এটা প্রাইম মিনিস্টার আজকে তার প্রেস কনফারেন্সে কিন্তু একই কথা বলেছেন। দেখেন ইউরোপের মধ্যে এক জায়গায় লোকজন এক জায়গায় যাচ্ছে, ওদের ভিসাও লাগছে না, তারা গাড়ি নিয়ে নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছে, কিছু কিছু রেস্ট্রিকশন মেনটেন করছে, কিন্তু তারা যাচ্ছে। এই অবাধ যোগাযোগটা কিন্তু আসলে দুই পক্ষের জন্যই কিন্তু আমি মনে করি ভালো। তবে হ্যাঁ, এখানে একটা কথা, সেই জিনিসটা কি, দুই পক্ষের জন্য যেন জিনিসটা যেন উইন উইন সিচুয়েশন থাকে। কেবল আপনি নিবেন কিছু দেবেন না, এটা কিন্তু ভালো না। আবার যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের সঙ্গে ভারতের বিশাল সীমান্ত, এবং আমাদের বলতে গেলে আমাদের 95% সীমান্তই তো তাদের সঙ্গে বেঁচে গেল, সমুদ্র বাদ দিলে বাকিটুকু সবই তো তাদের সঙ্গে। যে আমাদের তাদের সঙ্গে যে সীমান্তের যে সম্পর্কটা, এই সম্পর্কটা তো সম্মানজনক হওয়া উচিত। কিন্তু আমরা কি সেই সম্মানজনক সম্পর্কের মধ্যে আছি? বলেন, আমাদের সব চোরকে আমাদের এখানে, গরু চোর সব আমাদের এখানে, আর ওরা পায় আর পাখির মধ্যে গুলি করে মারে, এটাও কি ঠিক? এগুলো তো ঠিক না। তো এই বিষয়গুলো কি হয়, এই বিষয়গুলো হয় যে আপনার পররাষ্ট্রনীতি বলেন অথবা আপনার দ্বিপাক্ষিক সম্পর্কের যে নীতিমালাগুলো আছে, এখানে আপনি কতটুকু নিজেদেরকে শক্ত করতে পারছেন, নিজেদের দাবিগুলোকে তুলতে পারছেন, তার উপর নির্ভর করে। এই জায়গাগুলোতে কিন্তু আমরা পিছিয়ে আছি। আবার তারা আমাদের কাছে যা যা চেয়েছি, আমরা কিন্তু অনেকদিন ধরে চাচ্ছি যে সীমান্তে আপনারা এই ধরনের মরণঘাতী অস্ত্র ব্যবহার করেন না। আপনি আমাদের যদি পান দিয়ে ধরে আপনারা আইনের হাতে সোপর্দ করেন, গুলি করে মাইরেন না রে ভাই। এটা তো বলা হয়েছে বহুবার আলোচনা হয়েছে। সে আলোচনা কি তারা কোন রকম কর্ণপাত করে না, কিন্তু করে না। মানে তারা মনে করে এইগুলি গুরুত্ব না দিলেও তাদের চলবে। আমরা এমনই একটা ছোট দেশ যে আমাদের এই কথাগুলি তাদের না মানলেও চলবে, তারপরও আমরা তাদের একতরফা ভাবে ভালোবেসেই যাব। এই ধরনের একটা জিনিস তাদের মধ্যে আস্থা, মানে এই ধরনের তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে। এই ধারণাটা একা একা তৈরি হয় নাই, আমাদের কারণেই তৈরি হয়েছে। আমরা এই ধরনের একটা ধারণা তাদের মধ্যে তৈরি করতে হয়তো প্ররোচিত করেছি। কারণ আমি দেখেছি আমাদের মন্ত্রীরা বলতে বলেছেন যে এই জন্য নাকি আমাদেরই দায়, আমরা নাকি কেন গরু চুরি করতে যাই এমন তোমাকে। তো এইগুলি কিন্তু একটা বিষয় আছে। তার বিপরীতে আপনি ট্রানজিট দিবেন, ট্রানজিট তো আমরাও তাদের কাছে চাইতে পারি, তারাও আমাদের কাছে চাইতে পারি। আমি মনে করি দুই পক্ষেরই দেওয়া উচিত। আমাদের মাত্র, আমি ওই দিন দেখলাম তো মাত্র 18 না 20 কিলোমিটার দূরত্ব আমরা মাঝখানে আছে। আমরা নেপাল থেকে যে বিদ্যুৎ আনবো, বিদ্যুৎ আনতে পারছি, সেটা এক জিনিস। ট্রানজিট পাইনি। আমরা কি বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার পথে 18 কিলোমিটারের ট্রানজিটটা পাচ্ছি না তো। বিদ্যুৎ আনতে পারা
এটা তো আমরা তাদের গ্রিড ব্যবহার করে কিন্তু আনছি, ইন্ডিয়ার গ্রিড ব্যবহার করে আনছি। কিন্তু বিদ্যুৎ ব্যবহার করা, বিদ্যুৎ আনতে পারা আর আপনার ট্রানজিট পাওয়া, দুটো কিন্তু এক জিনিস না। পঞ্চগড় দিয়ে আমাদের পণ্য তো যাচ্ছে নেপালে, পঞ্চগড়ের সীমান্ত দিয়ে আমাদের পণ্য কিছু নেপালে যাচ্ছে, যদিও তাদের ট্রান্সপোর্টটা ব্যবহার করতে হচ্ছে। রাইট, আমি সেটাই বলছি, আমরা ট্রানজিট পাচ্ছি না, আমরা ট্রানজিট পাইনি তাদের কাছ থেকে, তাদেরকে আমরা দিয়েছি। বাট আমি দেওয়াটা কিন্তু অন্যায় মনে করি না, আমি মনে করি এই জিনিসটা হওয়া উচিত কি পরস্পরের জন্য যেন উইন উইন থাকে। আমি তোমার কাছে যা চেয়েছি তুমিও আমাকে দিবা, আমার কাছে তুমি যা চেয়েছো তুমি সেটা পাবা। এতে আমি মনে করি কি দু দেশের জন্যই ভালো। আমি কিছুই দেব না, আমি বন্ধ করে থাকবো, দরজা খুলবোই না আমি, এটা কোনো মানে বর্তমান এই সময়ে এটা হয় না, এটা চলে না, এটা কোনো লস। একদম পরিষ্কার। রেজানুল রাজা নিশ্চয়ই আর একটু ব্যাখ্যা করতে পারবেন ভালো হবে, কারণ আমাদের যে বন্দরগুলো চট্টগ্রাম, মংলা, সেগুলো ব্যবহার করে এর মধ্যে কিছু পণ্য ওদের সেভেন সিস্টার্সে যাচ্ছে, এবং তাতে ওদের 500 থেকে 800 কিলোমিটার পর্যন্ত রাস্তার যে খরচ সেটা কমে যাচ্ছে। সেটি যদি আমাদের উপর নির্ভরশীলতা বাড়ানো যায় তাহলে তো আমরা অনেক কিছু আদায় করতে পারবো বলেই মনে হয়। আমি এটা লেখায় পড়েছিলাম, আপনি যদি বলতেন। না, ঠিকই বলেছেন, পণ্য পরিবহনের ট্রানজিট অলরেডি আমরা এই সুবিধাটা বাংলাদেশ ভারতকে দিয়েছে, এবং ভারত সেটা ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চল তাদের যে এলাকা সেখানে পণ্য পাঠাচ্ছে। এখন যেটি নিয়ে আলোচনা আছে সেটা হচ্ছে রেল ট্রানজিট। তারা বাংলাদেশের ভেতর দিয়ে চুয়াডাঙ্গার তাদের গেদে আমাদের চুয়াডাঙ্গার দিক দিয়ে ঢুকে তারা উত্তরবঙ্গ হয়ে তাদের এলাকাতে আবার যাবে এবং সেখান থেকে ভুটানের কাছে করতে হবে, এরকম একটা ট্রানজিট তার চাইছে আমাদের রেল নেটওয়ার্ক ব্যবহার করে। মাসুদ কামাল ঠিকই বলেছে যে এখন আর কিন্তু আমাদের আলাদা করে থাকার, মানে আস্তে আস্তে দুনিয়া ওপেন হয়, ইউরোপের কথা আসছে এখানে। এবং আমরা যেহেতু পণ্য পরিবহনের জন্য ট্রানজিট সুবিধা ভারতকে দিয়েছি, রেল ট্রানজিট দিতেও আমার মনে হয় না যে কোনো অসুবিধা থাকার কথা। একটা কথা একটাই, সেটা হচ্ছে যে মাসুদ কামাল বলেছেন উইন উইন সিচুয়েশন। পণ্য পরিবহনের ক্ষেত্রে আমরা যখন ট্রানজিটটা দিলাম তখন যেরকম আমরা বাংলাদেশ যেভাবে লাভবান হবে বলে আমরা শুনেছিলাম, সেইভাবে কিন্তু আলটিমেটলি আমি এখন পর্যন্ত যা দেখছি তাতে আমরা কিন্তু খুব বেশি আমরা লাভবান হতে পারিনি। তো এখন রেল ট্রানজিট দেওয়ার ক্ষেত্রেও যদি আমরা আমাদের ন্যায্য যে পাওনাটা বা আমাদের যে প্রফিট আমরা যতটুকু করার উচিত বা দাবি করা উচিত সেটি যদি না করতে পারি তাহলে সুবিধাটা ভারতই বেশি পাবে। আমার ভূখণ্ড ব্যবহার করবেন কিন্তু সুবিধা পাবে ভারত। এটি আমাদের, আমি মনে করি যে পণ্য পরিবহনের ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের থেকে, এটা একদম বহুত দিন ধরে শুনছি, বার্গেন করা বা নেগোসিয়েশন করার যে পাওয়ারটা লাগে, শক্তিটা লাগে বা যে নলেজ লাগে, সেটি আমাদের মধ্যে আমাদের সাইডে খুবই দুর্বল আর কি। আমরা ভারতীয়দের সঙ্গে আমরা পেরে উঠি না। তো আমি অবশ্যই মনে করি যে রেল ট্রানজিট দেওয়া যেতে পারে, তবে আমাদের বেনিফিট কতটা হবে সেটি দেখার বিষয় আছে। আমরা যদি এক্ষেত্রেও সেই প্রপার প্রফিটটা আমরা না পাই, সুবিধাটা না পাই, তাহলে তো মুশকিল। তো এটা দেখা যাক, এটি নিয়েও আলোচনা এখনো চূড়ান্ত হয় নাই। আমি আশা করব যে পণ্য পরিবহনের ক্ষেত্রে যে ভুলটা হয়েছে বা আমরা যে ব্যর্থতা দেখিয়েছি সেটি রেল ট্রানজিটের ক্ষেত্রে হবে না, এবং সুবিধাটা দুই পক্ষের মধ্যেই থাকতে হবে, তাহলেই কেবলমাত্র এ ধরনের উদ্যোগ সফল হয় এবং এটা নিয়ে সমালোচনা কম হবে বা হবে। জি, মানে কোনো কিছু যেন একতরফা না হয়, সেটাই আপনারা দুজনেই বলছেন যে দুই পক্ষেরই যেন একটা কাছাকাছি, অন্তত যেহেতু আমরা ছোট দেশ তারপর আমাদের যেন একটা বলার জায়গা, আমাদের মানে আদায় করার জায়গাটা শক্ত হয়, সেটাই দেখার বিষয়। দুজনে থাকবেন, আরও একটা বিরতি নিয়ে তারপরে ফিরে এসে আবারও আলোচনায় যুক্ত হচ্ছি আপনাদের সঙ্গে। দর্শক, নিটল টাটা নির্বাহিত সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। নিটল টাটা নির্বাহিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন রেজওয়ানুল হক রাজা এবং মাসুদ কামাল, দুজনকে আবারও স্বাগত। মাসুদ কামালকে দিয়ে আবারও শুরু করি। আইজিপি, সাবেক আইজিপি বেনজিরের নতুন আরেকটা বিষয়ে সামনে আসলো আজকে। 7টা পাসপোর্ট তিনি করেছেন এবং সবগুলোই বেসরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে। মানে কথা হচ্ছে যে এটা কেন, মানে অবশ্য বলার প্রয়োজন রাখে না, আর কারণ আইজিপি বলে কথা, তাকে কে আটকাবে? কিন্তু আইন কি বলে? আইন কি আইজিপি চিনে? আইনে কি আইজিপির জন্য আলাদা কোনো নিয়ম আছে? অথবা বড় কোনো পদের জন্য কি আলাদা কোনো নিয়মে আইনে কি সে ফাঁকটা থাকে? আইন তো তা বলে না। আইন যখন প্রণয়ন হয়, আইন সবার জন্য প্রণয়ন হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে কে কোন পদে আছে তার উপর নির্ভর করে তার জন্য সেই আইনটা, কোনো একটা আইন কিভাবে প্রয়োগ হবে সেটা, এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছে। যদি এটা নিয়মে পরিণত হয়ে থাকে তাহলে কি আপনি বলতে পারবেন এই দেশে রুল অফ ল আছে?
পারবেন না তো। এখন একজন আইজিপির দেখেন, ওনার বিভিন্ন দুর্নীতির খবর একটা মিডিয়া প্রকাশ করলো, করার পর ওটা নিয়ে আলোচনা হচ্ছে, হতে হতে প্রতিদিন একটা একটা নতুন নতুন করে বেরোচ্ছে। আচ্ছা, এই যে 15টা যে পাসপোর্ট হয়েছে, পাসপোর্ট অফিস জানতো না? সাতটা জানতো। সাতটা এই যে 7টা পাসপোর্ট হয়েছে, পাসপোর্ট অফিস জানতো না? জানতো। আচ্ছা, আপনি একটা পাসপোর্ট করতে দেখেন, একটা পাসপোর্ট রিনিউ করেন না রে ভাই, রিনিউ করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন লাগে। তো এই পুলিশ ভেরিফিকেশন যায় যায়, খোঁজ খবর নেয় মামাকে, চাচাকে, খালাকে, আমাদের বিএনপি করে কিনা কেউ, অথবা মামার শালা কখনো ছাত্রদল করতো কিনা, এই আলোচনা উঠে। তো উঠতেছে, ঠিক আছে, ভালো কথা। এখন আজকে তো পাসপোর্ট অধিদপ্তরের লোকজন বলেছে যে রিনিউ করার সময় ধরা খেয়েছে, তখন যখন না করা হয়েছে তখন তিনি চাপ প্রয়োগ করেছেন, তখন তিনি র্যাবের মহাপরিচালক। তাহলে চাপ প্রয়োগ করে চাপের কাছে তাহলে আইন নতজানু হয়েছে, এই যে সেটা হয়। আপনারা একদিন বলেন নাই কেন কেউ? তার মানে হলো এখানে আইনে যে রুল অফ ল যেটা বললাম, আইনের শাসনটা এদেশে অনুপস্থিত। উনি করেছেন, আর কেউ কেউ করেন নাই, হয়তো আরো অনেকেই করেছেন। উনি এখন ক্ষমতায় আছেন, অতএব কিছু হচ্ছে না, অথবা ওনার সঙ্গে বসুন্ধরা গ্রুপে কোনো ঝামেলা হয় নাই, অতএব কিছু হচ্ছে না। আবার তো অন্য কোনো গ্রুপের সঙ্গে ঝামেলা যখন হবে তখন বেরিয়ে আসবে, অথবা কখনোই আসবে না, সবাইকে ম্যানেজ করে নিয়ে চলবেন। তার মানে প্রতিদিন প্রতিনিয়ত এদেশে আইন লঙ্ঘিত হচ্ছে, আইনের ব্যত্যয় ঘটছে এবং ঘটতে দেওয়া হচ্ছে, কেউ কিছু বলছে না। এটা কোনো সুস্থ সভ্য সমাজের পরিচয় বহন করে না। আমরা এরকম একটা সমাজের মধ্যে আছি, কেউ কিছু বললে আবার মাইন্ড করে, আবার তার বিবৃতি দেয়। এটা করা যাবে না, ঢালাও হচ্ছে। ভাই, উনি যে ঢালাও ভাবে পাসপোর্ট করলেন, এই ব্যাপারে কিছু বলেন না? এই যে পুলিশ অ্যাসোসিয়েশন, তারা এখন কথা বলে না কেন? যে পুলিশের উর্দি করে একটা লোক 7টা পাসপোর্ট করছে, এটা উনি মহা ভুল করেছেন, এই কথা বলে না কেন? তারা বললেই পারে যে উনি আমাদের পুরা আমাদের এই পেশাটাকে উনি কলঙ্কিত করেছেন, এই কথাটা বলুক না, আমরা দেখি। তা তো বলে না, বরঞ্চ আমাদের জ্ঞান দেয় যে সাংবাদিকতা কিভাবে করতে হবে। তো এই তো চলছে দেশে, না? জি, রেজানুল হক রাজা, মানে সেই জায়গাটা ওই যে, হ্যাঁ অবশ্যই, মানে এই যে একজন ব্যক্তির অপরাধের দায় কেনই প্রতিষ্ঠান নেয়, কেনই নিচ্ছে, কেন গায়ের মধ্যে কাদা মাখার দরকারটাই বা কি ছিল এরকম বিবৃতি দিয়ে, এরকম আলোচনায় এনে? একজনের দায় নিচ্ছে না, যখন দেখছে যে একের পর এক পুলিশের, একজন না, বেনজির আহমেদের পরেও আরো একাধিক পুলিশ কর্মকর্তার এই ধরনের সম্পদের খোঁজ খবর পাওয়া শুরু হয়েছে, এইটা যাতে আরো বেশি, মানে আরো না বাড়ে, সেটার জন্যই এই পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি দিতে আমাদেরকে সতর্ক করেছে যে দেখেন ঠিকঠাক মতো চলে, এই আর কি, এক ধরনের থ্রেট আর কি। আর বেনজির সাহেবের যে কাহিনী, যেটি আস্তে আস্তে ধীরে ধীরে বেরোচ্ছে, এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার। আজকে এই পাসপোর্টের এই ইস্যুতেই খবর দেখলাম যে তিনি 7টি পাসপোর্ট নিয়েছেন, সবগুলি পাসপোর্টই তিনি বেসরকারি চাকরিজীবী হিসেবে নিয়েছেন। তিনি পুলিশের একজন কর্মকর্তা হিসেবে সরকারি যে একটি পাসপোর্ট পান, সেই পাসপোর্ট তিনি কিন্তু নেননি কখনোই। তার এই পুরো পুলিশ জীবনের তিনি কখনোই সরকারি কোনো পাসপোর্ট, সরকারি কর্মকর্তা হিসেবে কোনো পাসপোর্ট নেননি, সবগুলোই বেসরকারি চাকরিজীবী হিসেবে নিয়েছে। এখানে তো একটা প্রশ্ন আসতে পারে যে সরকারি সফরে যখন তিনি বাইরে গেছেন তখন কোন পাসপোর্টটা দেখিয়েছেন? তিনি জাতিসংঘের মানে সম্মেলন জয়েন করার জন্য গিয়েছিলেন এই নিষেধাজ্ঞার মধ্যেও, তখন তার কোন পাসপোর্টটা দেখানো হয়েছিল? রাইট, এটা একটা বড় প্রশ্ন। যে তথ্যটা আমি বললাম, এটি আমি একটা খবরে দেখেছি, আমি জানি না, নিশ্চয়ই এটা নিয়ে দুদক তদন্ত করছে বা আসল তথ্য বের হবে। কিন্তু একজন সরকারি কর্মকর্তা কি করে বেসরকারি চাকরিজীবী হিসেবে যে পাসপোর্ট বানান এবং তার 7টি পাসপোর্ট কি করে থাকে, এটা তো একটা বিস্ময়। মানে বেনজির সাহেবের সহায় সম্পত্তির যে হিসাব আমরা পড়তে পড়তে টায়ার্ড হয়ে যাচ্ছি। তো মানুষের এত কিছু লাগে একজন লোকে। এবং এখন এই যে মতিউর রহমান আমাদের কর্মকর্তা, তারটাও তো পড়তে আমরা তো কি বলবো, পরে শেষ করা যাচ্ছে না। এর মানে হচ্ছে এই যে কেসগুলো যে একটা ধরা পড়ছে, এটাই ইঙ্গিত দিচ্ছে যে প্রশাসনে সরকারি কর্মকর্তাদের মধ্যে এই ধরনের কর বিভাগেও আছে, পুলিশ বিভাগও আছে, অন্যান্য বিভাগও আছে। আমার সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এই 3 দিন আগে সংসদে দাঁড়িয়ে বলেছেন যে সরকারি কর্মকর্তাদের একাংশের দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট। এরও আগে তিনি মন্ত্রী থাকার সময় বলেছিলেন কানাডার বেগমপাড়ায় যারা বাড়ি করেছেন তাদের মধ্যে রাজনীতিবিদদের চাইতে সরকারি কর্মকর্তাদের সংখ্যাই বেশি। এটি মোমেন সাহেব যখন এই কথাটা বলেন তখন তো আর বুঝতে বাকি থাকে না
যে এই সমস্ত শ্রেণীর মধ্যে দুর্নীতি কোন কিরকম ভাবে মানে পড়ছে। তো আমার মনে হয় যে এখনো সুযোগ আছে, যদি আমরা যারা ধরা পড়েছেন তাদের বিরুদ্ধে যখন অপরাধ প্রমাণিত হবে, তখন তাদের যদি দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া যায়, তাহলে বাকিরা হয়তো একটু সতর্ক হবে। দেখেন না, ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি পাস করে অনেকে এখন বিসিএস এর অপশন দেয় হলো অ্যাডমিন ক্যাডার। মানে এখানে কি রকম মধু আছে তা থেকে তাদের তো এই কেউ ইঞ্জিনিয়ার, আগে আমরা স্বপ্ন দেখতাম আমাদের বাল্যকালে ইঞ্জিনিয়ার হবো বা ডাক্তার হবো। সোসাইটিতে এদের সবচেয়ে বেশি মূল্য ছিল, বেশি চাহিদা ছিল বেশি। এখন তারা ইঞ্জিনিয়ারিং বুয়েট থেকে পাস করে তারা এখন ম্যাজিস্ট্রেট হতে চাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার, তারা ট্যাক্স অফিসার হতে চাচ্ছে। তার মানে আমাদের সোসাইটিটাকে দুর্নীতির এমন বারবার তো হয়েছে, সবাই এখন রাজস্ব কর্মকর্তা হতে চায় বা অ্যাডমিন ক্যাডারের ম্যাজিস্ট্রেট হতে চায়। এই প্রবণতা থামাতে হলে বেনজির সাহেব বলেন, মফিজুর সাহেব বলেন, এখন আমি অবশ্যই মনে করি যে প্রমাণ সাপেক্ষে, এবং যা বেরোচ্ছে তাদের তো মনে হচ্ছে যে 50% বাদ দিলেও তো যা থাকে তাতেই তো তারা বেশি প্রমাণিত হওয়ার জন্য যথেষ্ট। তো উপযুক্ত শাস্তি যদি দুই একটা দেওয়া যায় এই প্রভাবশালী লোকজনকে, তাহলেই আমার মনে হয় যে এই দুর্নীতির রথ, এই যে উপযুক্ত শাস্তি কে দেবে? দুদকে এই যে মতিউর রহমানের কথা বললেন, মতিউর রহমানের বিরুদ্ধে এর আগে 4 বার তারা অনুসন্ধান করেছে, অনুসন্ধান করে ক্লিন শিট দেওয়া হয়েছে তাকে, এবার 5ম বার, এবারও কিছু পাবে না। এবার তো এত আলোচনা এর আগে কখনো হয় নাই, এর আগে তলে তলে পার পেয়ে গেছে। এইবার যে এভাবে ক্লোজ হয়েছে জিনিস, এই ব্যাপারগুলো, তাতে দুদকে এখন সাহস পাবে বলে মনে হয় না। শাস্তি তো দুদক দিবে, শাস্তি দিবে আদালত, দুদক মামলা করবে মাত্র। তো আমরা আশা করছি, আমরা তাকিয়ে আছি সেই দিকে যে না, এরকম দুই একটা ভিআইপি যদি উপযুক্ত শাস্তি হয়, তাহলে বাকি যারা ভবিষ্যতে এরকম সহায় সম্পত্তি করার প্ল্যান করছেন, চেষ্টা করছেন, তারা সাবধান হবে। জি, আমি একটু শেষের দিকে মাসুদ কামালের কাছ থেকে শুনতে চাই যে বেনজির আহমেদ গেলেন না, আসলেন না, সময় নিলেন, সময় নেওয়ার পরে আবার চিঠি পাঠালেন, দুদকের আচরণটা আপনার কাছে কি ভালো মনে হচ্ছে? না, দুদকের আচরণ ঠিকই আছে, বন্ধু ঠিকই আছে। মানে ওনাকে যে প্রথমবার সময় দেওয়া হয়েছে, দুদকের আইনে এটা বলা হয়েছে যে যদি কেউ সময় প্রার্থনা করে তাকে তারা সময় দেয়। প্রথমবার 15 দিন সবাই সময় দেয়, তারা আরো দিয়ে দ্বিতীয়বার সময় চানি নাই। আর আপনি কি আশা করেছিলেন যে উনি 23 তারিখে আসবেন? কেউ আশা করেছিল বাংলাদেশে যে উনি আসবেন? তাহলে তো যে আমরা যা ভেবেছি তাই হয়েছে, উনি আসেন নাই এবং উনি আসবেন না। আমার কাছে যেটা সবচেয়ে রহস্যজনক মনে হয় এবং সেই যে সবচেয়ে আপত্তিকর মনে হয়, এই ভদ্রলোকটা যে দেশ ছেড়ে চলে গেছে কি যায় নাই, এই কথাটা সরকার এখনো কেন স্পষ্ট করে বলছে না। এই জায়গাটা আমার কাছে রহস্যজনক মনে হয়। যে আমার কাছে মনে হয় যে আর কত উনার জন্য আর কত সমবেদনা দেখাবেন সরকার, আমি বুঝতে পারছি না। এই লোকটা ভেঙে গেছে ভাই, একদম পরিষ্কার। সময় একদম শেষ। মাসুদ কামাল, রেজানুল হক রাজার জন্য অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিটল টাটার বিরুদ্ধে আজকে সংবাদ সম্প্রসারণের এবিসি সংবাদ।